ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাডভান্স টিউটোরিয়াল। চলছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডসের ব্যবহারের ক্লাস, যেগুলো ট্রান্সলেশনে হেল্প করে এবং যেগুলো ইংলিশ রাইটিংয়েও হেল্প করে। আজকের ক্লাসে যে ওয়ার্ডসগুলো নিয়ে এসেছি সেগুলো প্রত্যেকেরই কাজে লাগবে। প্রত্যেককে অনুরোধ করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে। প্রত্যেকটা ভিডিও নিয়মিত পেতে চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। আর তোমাদের প্রয়োজনীয় যে ক্লাস, যে ধরনের ইংলিশ গ্রামারের ওপরে তোমাদের ক্লাসগুলো দরকার বা রাইটিংয়ের যে ক্লাসগুলো দরকার, সেগুলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি ঠিক সেই ধরনের ক্লাসগুলোই তোমাদেরকে প্রোভাইড করব। তাহলে চলো এবার সরাসরি চলে যাওয়া যাক আজকের ক্লাসটাতে। দেখো, এখানে একটা কথা আছে, লুজ, LOOZ, লুজ। এখানে লুজ কথাটার মানে হচ্ছে আলগা এবং আলগা করা, দুটোই কিন্তু হয়। এই লুজ একবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, একবার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আলগা, এটা গুণ বোঝাচ্ছে। আর ভার্ব হিসেবে যখন আমরা ব্যবহার করব সেটা হবে আলগা করা। এবার এই বাংলা সেন্টেন্সটা তোমরা দেখো, গিঁটটা বা ফাঁসটা আলগা হয়ে আসছে, এ ধরনের কথা আমরা প্রায় ব্যবহার করি। তাহলে এটা আমরা ইংলিশে লিখতে পারি। দেখো, এটা ইংলিশে হয়েছে দ্য নট ইজ গেটিং লুজ। অ্যাকচুয়ালি লুজ মানে আলগা, আলগা হয়ে আসছে। আর আলগা হয়ে যে আসছে এই ধরনের জিনিস ব্যবহার করতে আমরা গেটিং কথাটা ব্যবহার করতে পারি। গেট লুজ মানে হচ্ছে আলগা হয়ে আসা। আমরা যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে যে গিটটা বা ফাঁসটা আলগা হয়ে আসছে, তাই আমরা আইএনজি দিয়ে করতে পারি এই সেন্টেন্সটাকে। এবং এভাবেই আমরা লিখেছি দ্য নট ইজ গেটিং লুজ, ফাঁসটা বা গিটটা আলগা হয়ে আসছে। আবার এখানে একটা ওয়ার্ড রয়েছে লুজ, LOSE, লুজ। এই লুজ মানে কিন্তু হচ্ছে হারানো, মানে কোনো জিনিস হারিয়ে ফেলা। আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি, আমি আমার বইটা হারিয়ে ফেলেছি, সে ধরনের জিনিস ক্ষেত্রে ব্যবহার করতে আমরা এই লুজ কথাটা ব্যবহার করব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভার্ব। দেখো, এই লুজটা, এই LOSE, লুজ, এটা হচ্ছে বেস ভার্ব। এর পাস্ট টেন্স হচ্ছে LOST, লস্ট। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে LOST, লস্ট। এবার ট্রান্সলেশনটা আছে, আমি সেই পেনটি হারিয়েছি যেটা খুব দামি। এই ট্রান্সলেশনটা হলো আই হ্যাভ লস্ট দ্য পেন হুইচ ইজ ভেরি কস্টলি। তাহলে দেখো, আমি সেই পেনটি হারিয়েছি, এই যে কথাটা বলা হচ্ছে তার মানে হচ্ছে আই হ্যাভ লস্ট দ্য পেন। এই দ্য পেন মানে সেই পেনটা ব্যবহার করা, সেই পেনটা বোঝানো হচ্ছে। তারপরে দেখো, যেটা হারিয়েছি, যেটা খুব দামি, এই যে যেটা খুব দামি এই কথাটা দেখো, আমরা এটা এভাবে এখানে লিখেছি হুইচ ইজ ভেরি কস্টলি। এই হুইচ দিয়ে আমরা এটাকে জুড়েছি। লস্ট কথাটা এখানে ব্যবহার হয়েছে মানে হারিয়েছি। আই হ্যাভ আছে বলে এখানে লস্ট হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হয়েছে এই লুজ কথাটার, অর্থাৎ LOST, লস্ট। আর সেই লস্ট কথাটা এখানে ব্যবহার হয়েছে। নিশ্চয়ই ক্লিয়ার হলো এবার ট্রান্সলেশনটা। পরের একটা ওয়ার্ড আছে দেখো, প্র্যাকটিস, অভ্যাস। এই প্র্যাকটিস, এটা দুটো বানান হয়, একটা হচ্ছে PRACTICE আর একটা হচ্ছে PRACTIAC। আমরা এই দুটোকে প্রায় ভুল করে ফেলি এবং অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায়, আমরা ঠিকমতো জায়গায় ব্যবহার করতে পারি না। তাই এটার অভ্যাসটা সম্পর্কে একটু সচেতন হয়ে যাওয়া দরকার। প্র্যাকটিস যখন সি দিয়ে স্পেলিংটা থাকবে সেটা হচ্ছে একটা নাউনের মতো করে বোঝাবে। এখানে অনেকের মনে প্রশ্ন করতে হতে পারে যে প্র্যাকটিস যে এই কথাটা বলছে এটা নাউন কীভাবে হলো। এটা একটু বিশদে বলে দিই। নাউন জেনারেলি আমরা জানি যে দু ধরনের হয়, একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন মানে যে কোনো মানুষের নাম, যে কোনো জায়গার নাম বা যে কোনো জন্তুর নাম, সেই নামগুলোকে আমরা প্রপার নাউন হিসেবে ধরি। যেমন কলকাতা হতে পারে, বিকাশ হতে পারে, এগুলো হচ্ছে এক একটা মানুষের বা জায়গার নাম, এগুলোকে বলা হয় প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে এটা হচ্ছে জাতিবাচক নাউন। যে কোনো জিনিসের জাতিবাচক নাউন হলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় কমন নাউন। যেমন মানুষ জাতিকে বোঝানো যেতে পারে, কোনো প্রাণীর জাতিকে বোঝানো যেতে পারে। এছাড়াও গাছ, টেবিল, চেয়ার, পেন, বই ইত্যাদি এই সমস্ত জিনিস কিন্তু হচ্ছে নাউন। এখানে এটা প্র্যাকটিস কথাটা বোঝাচ্ছে অভ্যাস, তাই এটা একটা নাউন, এটা একটা কমন নাউনের মধ্যে পড়ে। কারণ প্র্যাকটিস যদি আমি বলি কী ধরনের প্র্যাকটিস, প্র্যাকটিস অনেক কিছু থাকতে পারে, তাই এটা জাতিবাচক নাউন প্র্যাকটিস। তাহলে সি দিয়ে বানান থাকলে আমরা এটাকে
প্র্যাকটিস যখন সি দিয়ে বানান থাকবে আমরা সেটাকে নাউন হিসেবে কনসিডার করব। এবার দেখো এখানে একটা ট্রান্সলেশন আছে, অভ্যাস মানুষকে নিখুঁত বানায়। এই যে অভ্যাস কথাটা এখানে বলা হচ্ছে, এটা একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা ট্রান্সলেশনটা করব। দেখো ট্রান্সলেশনটা এখানে লেখা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই যে প্র্যাকটিস কথাটা, এটা একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। মেক্স, এই যে মেক, এই মেক মানে করে, করা, মানুষটাকে যে নিখুঁত করছে বা বানাচ্ছে সেটার জন্য মেক ব্যবহার করা হয়েছে। এখানে একটা এজ যোগ করা হয়েছে। তার কারণ কি, প্র্যাকটিস এই যে জিনিসটা বা এই যে নাউনটা, এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে এই সেন্টেন্সটাতে। তারপর দেখো ভার্ব বসেছে। প্র্যাকটিসকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরবো, কারণ আমরা জানি যে আমি, তুমি, আমরা ইত্যাদি ইত্যাদিগুলো ছাড়া যা কিছু আমরা বলি সেটা থার্ড পারসন হিসেবে গণ্য হতে পারে। কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, কোনো নির্জীব বস্তু হতে পারে, যা কিছু জিনিস হতে পারে সেটা থার্ড পারসন হিসেবে গণ্য হয়। এবং সেটা যদি একটা থেকে থাকে তাহলে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক একইভাবে প্র্যাকটিস, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাউন আছে। তাহলে এর সাথে মেকের সাথে একটা এজ যোগ করা হলো, সেই কারণেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে একটা এজ বা ইএস যোগ করতে হয়। তাহলে প্র্যাকটিস মেক্স কোন জিনিসকে পারফেক্ট বানায়, মেক্স এ ম্যান মানুষটাকে কি বানায়, পারফেক্ট, নিখুঁত বানায়। চলে আসছি তার পরের ওয়ার্ডটাতে। এখানেও দেখো প্র্যাকটিস একটা স্পেলিং আছে, PRACTISE। এই যে SE দিয়ে যখন প্র্যাকটিস কথাটা বলা হবে তখন সেটা কিন্তু হবে ভার্ব, এবং এখানে এর অর্থ বোঝাচ্ছে অভ্যাস করা। এটা একটা ভার্ব হিসেবে বা ক্রিয়া হিসেবে কাজ করছে। দেখো একটা ট্রান্সলেশন দেওয়া রয়েছে, তোমাকে একটা ভালো ফল পাওয়ার জন্য প্রত্যেক দিন 5 ঘন্টা করে অভ্যাস করতে হবে। এই যে অভ্যাস করতে হবে, এইখানে এটা একটা ভার্ব বোঝাচ্ছে। তাহলে এখানে প্র্যাকটিস কথাটাকে আমাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। দেখো এভাবে ট্রান্সলেশনটা করা যাবে। দেখো সেটাকে এভাবে লেখা হয়েছে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস 5 আওয়ার্স রেগুলারলি টু গেট এ গুড রেজাল্ট। এই যে হ্যাভ টু কথাটা আমরা তখন ব্যবহার করি যে কোনো জিনিস করতে হবে, একটা অব্লিগেশন বোঝাচ্ছে, একটা দায়িত্ব বোঝাচ্ছে যে আমাকে এটা করতে হবে, তখন আমরা হ্যাভ টু কথাটা ব্যবহার করি। তাহলে হ্যাভ টু এখানে ব্যবহার করা হয়েছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেই এটা বলা জন্য হ্যাভ টু কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দেখো এখানে এস ব্যবহার করা হয়েছে, প্র্যাকটিস এস, স্পেলিংয়ে এস আছে, মানে এটা একটা ভার্ব। তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস 5 আওয়ার্স রেগুলারলি, তোমাকে 5 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে নিয়মিত, রেগুলারলি, টু গেট এ গুড রেজাল্ট। এখানে পাওয়ার জন্য বা পেতে, থাকলে আমরা জানি টু করা হয়, এবং পাওয়ার জন্য সেই অর্থে ব্যবহার হলো, কিন্তু এখানে টু ব্যবহার করা হলো। তাহলে তোমাকে 5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, টু গেট এ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এখানে রেগুলারলি কথাটার মানে নিয়মিত তাকে প্র্যাকটিস করতে হবে। পরের ওটা দেখো, PRAY, প্রে। প্রে কথাটার মানে হচ্ছে প্রার্থনা করা, ভগবানের কাছে প্রার্থনা করা হতে পারে। তাহলে এখানে একটা ট্রান্সলেশন রয়েছে, দেখো, আমি আমার বন্ধুর সাফল্যের জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখো এখানে সেন্টেন্সটা বলা হয়েছে, আই অলওয়েজ প্রে টু গড ফর মাই ফ্রেন্ড সাকসেস। আমি সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে। অর্থাৎ এই সেন্টেন্সটার মানে, এই পার্টটুকুনের মানে, আই অলওয়েজ প্রে টু গড, কিসের জন্য না, ফর মাই ফ্রেন্ড সাকসেস, আমার বন্ধুর সাফল্যের জন্য। এখানে যেহেতু বন্ধুর সাফল্য একটা অধিকার বোঝাচ্ছে, সেই জন্য দেখো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, ফ্রেন্ডের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করা হয়েছে। PRAY, প্রে কথাটা এখানে ব্যবহার হয়েছে, প্রে টু গড মানে ভগবানের কাছে প্রার্থনা করি, মানে এটা একটা ভার্ব বোঝাচ্ছে। পরের ওয়ার্ডটা দেখো, PREY, প্রে। এই প্রে মানে কিন্তু হচ্ছে দুটো অর্থে ব্যবহার করা হয়। একটা PREY, প্রে মানে হচ্ছে স্বীকার করা, আর আরেকটা প্রে নাউন হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ স্বীকার করে রাখা কোনো বস্তু বা কোনো প্রাণী হতে পারে, সেরকমভাবে বোঝানো হতে পারে এটা শিকার। এবার আমাদের ট্রান্সলেশনটা আছে, দেখো, বাঘটি ক্ষুধার্ত ছিল তাই এটি একটা শিকার খুঁজছিল। দেখো এটা এভাবে লেখা হয়েছে, দ্য টাইগার ওয়াজ হাংরি সো ইট ওয়াজ লুকিং ফর এ প্রে। দেখো দ্য টাইগার ওয়াজ হাংরি কথাটার মানে বাঘটা ক্ষুধার্ত ছিল। তারপরে দেখো লেখা হয়েছে সো মানে তাই বা সেজন্য, সো ইট ওয়াজ লুকিং ফর এ প্রে, এটা একটা শিকারের জন্য
খুঁজছিল। এই যে শিকার কথাটা PREY প্রে এখানে ব্যবহার করা হয়েছে। এবার এই 4 নম্বরে দেখো একটা স্পেলিং রয়েছে LATER, লেটার। এই লেটারের কথার মানে হচ্ছে পরে, মানে আমি পরে যাব বা সে পরে এসেছিল, এই ধরনের, অর্থাৎ সময়ের দিক থেকে পরে। এটা অ্যাডজেক্টিভ হতে পারে। যখন LATE লেট মানে দেরি বোঝাবে, তারপরে যখন LATER লেটার হবে মানে তার থেকেও বেশি দেরি, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ পাবে। আবার যদি এভাবে কথা বলি, সে দেরিতে এসেছিল, কারণ সেটা একটা ওভারঅল দেরি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, সে কারণে সেটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। যাই হোক, এগুলো তোমরা জানতে জানতে আস্তে আস্তে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমাদের ট্রান্সলেশনটা আছে, অধ্যাপক হিসেবে সে যোগদান করেছিল, কিন্তু পরে সে কলেজের অধ্যক্ষ হয়েছিল। দেখো ট্রান্সলেশনটা এভাবে করা হলো, হি জয়েন্ট অ্যাজ এ প্রফেসর। সে জয়েন করেছিল কোনো একটা কলেজে প্রফেসর হিসেবে, অ্যাজ এ প্রফেসর। তারপরে দেখো দেওয়া আছে বাট, কিন্তু লেটার, LATER লেটার মানে পরে, হি বিকেম দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ। সে কলেজের প্রিন্সিপাল হয়েছিল। তাহলে এই যে কথাটা LATER লেটার মানে পরে বোঝাচ্ছে, এটা সময়ের দিক থেকে পরে বোঝাচ্ছে এবং এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করছে। তারপরে দেখো হি বিকেম দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, পরে সে কলেজের প্রিন্সিপাল হয়েছিল। এবারে এই ওয়ার্ডটা দেখো LATER ল্যাটার মানে দুটোর মধ্যে পরবর্তী, এটাই আমরা বুঝি, এবং এটা একটা অ্যাডজেক্টিভ মানে দুইয়ের মধ্যে পরবর্তী, যে এটা তার গুণ প্রকাশ পাচ্ছে একটা, সে কারণে এটা একটা অ্যাডজেক্টিভ। ট্রান্সলেশনটা দেখো, দুটি বইয়ের মধ্যে পরের বইটি আগের বইটি থেকে বেশি ভালো। এখানে তুলনা বলা হয়েছে, সুতরাং সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি। দেখো এবার ট্রান্সলেশনটা দেখো, দ্য লেটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার অফ দ্য টু বুকস। এই লেটার কথাটার মানে হচ্ছে পরেরটা। তাহলে এখানে বলা হচ্ছে দ্য লেটার মানে পরের বইটা ইজ বেটার দ্যান দ্য ফর্মার অফ দ্য টু বুকস। ফর্মার মানে হচ্ছে আগেরটা, পূর্ববর্তী। একটা জিনিস খেয়াল করো, এই যে দ্য টু বুকস আছে এখানে, যেহেতু টু বুকস লাস্ট বলে দেওয়া হচ্ছে বলে আগে এই বুকস কথাটা মেনশন করার কোথাও দরকার পড়েনি। তাহলে দ্য লেটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার অফ দ্য টু বুকস, দুটো বইয়ের মধ্যে পরেরটি আগের থেকে ভালো। দেখো এই সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায়, অফ দ্য টু বুকস দ্য লেটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার। এই অফ দ্য টু বুকস মানে দুটো বইয়ের মধ্যে, সেটা বোঝাচ্ছে যে দুটো বইয়ের মধ্যে, এটা জাস্ট আগে আনা হয়েছে সেন্টেন্সটার, এই পার্টটা আগে আনা হয়েছে, আর এর আগেরটা ছিল সেটা এই সেন্টেন্সের পরে ছিল। তাহলে এটা জাস্ট আগে আনা হয়েছে। অফ দ্য টু বুকস দুটো বইয়ের মধ্যে, দ্য লেটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার, পরেরটা আগের থেকে ভালো। এই সেন্টেন্সে দেখো, দিল্লি হলো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো শহরগুলোর মধ্যে একটা। এটা একটা সেন্টেন্সের জাস্ট আলোচনার জন্য দেয়া হলো। অনেক ক্ষেত্রে আমরা ছোট ছোট ভুল করে ফেলি এই ধরনের সেন্টেন্সে। দেখো এই ট্রান্সলেশনটা দেখো, দেখো ট্রান্সলেশনটা এভাবে হয়েছে, দিল্লি হলো ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো শহরগুলোর মধ্যে একটা। এখানে কিন্তু সব থেকে ভালো শহর সেটা বলছে না, আরও অনেক শহর আছে, সেই শহরগুলোর মধ্যে দিল্লি হলো একটা। তাহলে দিল্লি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে অন্যান্য সমস্ত শহরগুলোর মধ্যে একটা হচ্ছে দিল্লি। বেশিরভাগ সময় আমরা লেখার সময় এই সিটিজ এই কথাটার বদলে সিটি লিখে ফেলি। এখানে এটা সিটিজই হবে, তার কারণ এই যে দিল্লি, এই দিল্লিটাকে বোঝাচ্ছে অনেকগুলো শহরের মধ্যে একটা, মানে অনেকগুলো শহর মানে হচ্ছে শহরগুলো, তাহলে সিটিজ হবে, সে কারণে এটা এখানে প্লুরাল কথাটা ব্যবহার হবে সিটিজ। তাহলে দিল্লি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে দিল্লি হচ্ছে ভালো শহরগুলোর মধ্যে একটা। তারপর সেটা দেখো, বিরাট কোহলি হলো ভারতবর্ষের সব থেকে ভালো খেলোয়াড়গুলোর মধ্যে একটা। এখানে একইভাবে বলা যে বিরাট কোহলি ভারতবর্ষের মধ্যে যে খেলোয়াড়গুলো আছে সব থেকে ভালো খেলোয়াড় তার মধ্যে একজন। এখানে কিন্তু শুধুমাত্র বিরাট কোহলির কথা কিন্তু বলা হচ্ছে না। তাহলে সেন্টেন্সটা এভাবে হবে, হচ্ছে বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন ইন্ডিয়া। এখানেও একইভাবে প্লেয়ার্স হলো কিন্তু, কারণ অনেকগুলো
প্লেয়ারদের মধ্যে বিরাট কোহলি হচ্ছে একটা, সে কারণেই সেটা বোঝাবার জন্যই এখানে প্লেয়ার্স করা হয়েছে। এই ক্লাসে প্রতিটা ছাত্রই পরিশ্রমী। এই যে প্রতিটা, এই কথাটা এখানে আছে, তাহলে প্রতিটা এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব? এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস ইজ হার্ড ওয়ার্কিং। এভরি স্টুডেন্ট, এই কথাটা মানে আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটা ছাত্র, এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস, এই ক্লাসের মধ্যে দেখো ইজ হার্ড ওয়ার্কিং আছে, হয় ইজ মানে হয়, এখানে বিভাব বোঝাচ্ছে, ইজ হার্ড ওয়ার্কিং মানে তারা পরিশ্রমী। একটা জিনিস এখানে তোমরা মনে রাখবে, এভরি, ইজ, এই সমস্ত কথাগুলো অলওয়েজ কিন্তু সিঙ্গুলার, এটা কখনো প্লুরাল নয়। এগুলো শুনতে, এটা শুনে অনেক সময় মনে হয় এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস মানে কিন্তু সকলকে বোঝানো হচ্ছে, কিন্তু সকলকে অ্যাকচুয়ালি বোঝানো নয়। এভরি কথাটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার, তাই এই সিঙ্গুলার হওয়ার জন্যই কিন্তু দেখো এখানে ইজ ব্যবহার করা হয়েছে। এভরি স্টুডেন্ট ইজ হার্ডওয়ার্কিং, এটা বোঝানো হয়েছে। প্রতিটি স্টুডেন্টই হচ্ছে পরিশ্রমী। এই ঘরে প্রত্যেকটা প্রার্থী পরীক্ষায় পাশ করেছে, এখানেও সেই একইভাবে কিন্তু প্রতিটা বা প্রত্যেকটা বোঝানো হচ্ছে, অর্থাৎ ঘরে যে কজন ক্যান্ডিডেটস বা প্রার্থী আছে তারা সবাই পরীক্ষায় পাশ করেছে। দেখো, এভরি ক্যান্ডিডেট ইন দিস রুম হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন। এখানে দেখো প্রত্যেকটা প্রার্থী, এটা বোঝাতে এখানে এভরি ক্যান্ডিডেট কতটা বোঝানো হচ্ছে। তাহলে এভরি ক্যান্ডিডেট ইন দিস রুম, এই ঘরে, দেখো দেখো এখানে প্রথমেই বলেছি যে এভরি মানে কিন্তু একজন হয়, তাহলে এভরি ক্যান্ডিডেট যখন বলা হচ্ছে সেটা নিশ্চয়ই হ্যাজ হবে, প্লুরাল হলে হ্যাভ হতো। তাহলে এভরি ক্যান্ডিডেট ইন দিস রুম হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন, প্রত্যেকেই এই ঘরে পাশ করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে একটা হ্যাজ হয়েছে এবং হ্যাজের পরে মেইন ভার্বের সাথে ইডি যোগ করে একটা পাস্ট পার্টিসিপল বানানো হয়েছে। তো আজকের ক্লাসটা ছিল এতটুকুই। স্টুডেন্টসরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে এবং তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলি কী কী। প্রত্যেককে ধন্যবাদ।